আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। বাংলাদেশ কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলায় না, তাই ভারতকেও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার বার্তা দিয়েছে বাংলাদেশ। সে সাথে ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য পছন্দ করছে না অন্তর্বর্তী সরকার। এই ইস্যুতে ভারত সরকারের দৃষ্টি আকর্ষণের কথা জানিয়েছেন পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন। অন্যদিকে দুপক্ষের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়কে গুরুত্ব দিয়ে ইতিবাচক সম্পর্ক স্থাপন করতে চায় ভারত। একদিনের সংক্ষিপ্ত সফরে এসে এ কথা জানান ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। শাকিলা করিমকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সুমন তানভীর। ভারত বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েনের মাঝে সংক্ষিপ্ত সফরে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। সোমবার সকাল 11টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এসে পৌঁছান তিনি। এরপর পররাষ্ট্র সচিব জসিমউদ্দিনের সাথে একান্ত বৈঠক শেষে ফরেন অফিস কনসালটেশনে বাংলাদেশ ভারত প্রতিনিধি দল নিয়ে বৈঠক করেন। বেলা 3:45টার দিকে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সাথে বৈঠক করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন মিশ্রি। বৈঠক শেষে জানান, দুপক্ষের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়কে গুরুত্ব দিয়ে বাংলাদেশের সাথে জনগণ কেন্দ্রিক সম্পর্ক স্থাপন করতে চায় ভারত। যদিও সাম্প্রতিক ইস্যু সংখ্যালঘুদের নিরাপত্তা এবং কূটনৈতিক মিশনে হামলা নিয়ে উদ্বেগ জানান মিশ্রি। আমরা বাংলাদেশের মানুষের সঙ্গে সম্পর্ক বাড়াতে চাই। অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারে ভারত আগ্রহী। আমাদের মধ্যে সাংস্কৃতিক, ধর্মীয় এবং কূটনৈতিক সম্পত্তির ওপর আক্রমণের মতো সাম্প্রতিক দুঃখজনক কিছু ঘটনার বিষয়ে আলোচনা হয়েছে। ভারত আশা করে সম্পর্ক বেগবান করতে বাংলাদেশ ইতিবাচক মানসিকতা নিয়ে বিষয়গুলো দেখবে। ধর্মীয় ও সংখ্যালঘু ইস্যুতে বিভ্রান্তি ও অপপ্রচারের সুযোগ নেই বলে ভারতকে সাফ জানিয়েছেন পররাষ্ট্র সচিব। সংখ্যালঘু সংক্রান্ত ভারতের যে প্রচার মাধ্যমের কথাবার্তাগুলো হচ্ছে, এটা আমরা অত্যন্ত জোরালোভাবে বলেছি। আগরতলা এবং কলকাতার সাম্প্রতিকবারে যে ঘটনা ঘটেছে, খুবই জোরালোভাবে সেটা উত্থাপন করেছি। এমনকি ভারতকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার বার্তা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। ভারতের পররাষ্ট্র সচিবকেও স্মরণ করিয়ে দিয়েছি যে বাংলাদেশ অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকে এবং অন্যান্য দেশেরও একই ধরনের শ্রদ্ধাবোধ আমাদের প্রতি দেখানো উচিত। পরে প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের পররাষ্ট্র সচিব। দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে কথা হয় তাদের মধ্যে। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সেসব বিষয় তুলে ধরেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা। তারা জুলাই এবং আগস্টে যে বিপ্লব হয়েছে এটা তারা মনিটর করেছেন, তারা দেখেছেন, তারা অবগত। আমাদের পক্ষ থেকে তাদেরকে বলা হয়েছে যে আমরা সার্ককে শক্তিশালী ভূমিকায় দেখতে চাই। ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য অন্তর্বর্তী সরকার পছন্দ করছে না বলেও ভারতকে পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। বিভিন্ন কথাবার্তা বলার মাধ্যমে এক ধরনের উত্তেজনা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। সুমন তানভীর, আরটিভি, ঢাকা। ভারত যাদেরকে আশ্রয় দিয়েছে তাদেরকে জঙ্গি বলে আখ্যা দিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। প্রতিবেশী দেশ শেখ হাসিনাকে ফেরত না দিলে দেশটিকে জঙ্গিবাদের পৃষ্ঠপোষক হিসেবে বিবেচনা করা হবে। সন্ধ্যায় বাংলা মোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের সদস্য সচিব আরিফ সোহেল সহ নেতাদের গাড়িতে হামলা, ভাঙচুরের প্রতিবাদ ও বিচারের দাবিতে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ক্যান্টনমেন্ট থেকে 626 জনকে যার বিদেশে পার করেছে তাদেরকে জবাবদিহিতার আওতায় আনারও দাবি জানান শেখ হাসিনা ও তার সহযোগীরা ভারতের অর্থ এবং আশ্রয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন হাসনাত আব্দুল্লাহ। হিসেবে বিবেচিত করছে, সুতরাং ভারতের রাষ্ট্র কাঠামোকে আমরা বন্ধু হিসেবে বিবেচনা করব কিনা সেটি এখন প্রশ্ন করার সময় এসছে। সুতরাং ভারতের উচিত এই যারা জঙ্গি তাদেরকে ফ্যাসিলিটেট না করে 5ই আগস্টে জনগণের সিদ্ধান্তে যে সরকারটি গঠিত হয়েছে, গণঅভ্যুত্থানের যে সরকারটি গঠিত হয়েছে, সেই সরকারের সাথে এবং জনগণের সাথে সম্পর্ক ডেভেলপে জোর প্রদান করা। বাংলাদেশিদের জন্য ইউরোপের দেশগুলোর ভিসা সেন্টার দিল্লি থেকে সরিয়ে ঢাকায় কিংবা প্রতিবেশী অন্য কোনো দেশে স্থানান্তরের অনুরোধ করেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর কূটনীতিকদের সঙ্গে বৈঠকে তিনি এই আহ্বান জানান। এ সময় বাংলাদেশ সম্পর্কে অপতথ্য ছড়ানো ঠেকাতে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা চান প্রধান উপদেষ্টা। দীপ্তচন্দ্র পালের রিপোর্ট।
রাজধানীর তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে দুপুর 12টা থেকে ইউরোপীয় ইউনিয়নের 19 সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে গুরুত্ব পায় দেশের শ্রমবাজার, বাণিজ্য সুবিধা, রোহিঙ্গা প্রত্যাবাসন সহ বিভিন্ন বিষয়। বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর ভিসা সেন্টার দিল্লি থেকে সরিয়ে ঢাকা কিংবা প্রতিবেশী দেশে স্থানান্তরের অনুরোধ করেন প্রধান উপদেষ্টা। ভারত বাংলাদেশিদের জন্য ভিসা সীমিত করায় অনেক শিক্ষার্থী দিল্লি গিয়ে ইউরোপের ভিসা নিতে পারছে না, ফলে তাদের শিক্ষা জীবন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ভিসা অফিস ঢাকা অথবা প্রতিবেশী কোনো দেশে স্থানান্তর হলে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন উভয়ই উপকৃত হবে। অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া সম্পর্কেও ইইউ প্রতিনিধিদের জানিয়েছেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ সম্পর্কে ব্যাপক আকারে অপতথ্য ছড়ানো হচ্ছে। আমরা এই মিস ইনফরমেশন ঠেকাতে আপনাদের সহযোগিতা কামনা করছি। গত 16 বছর ধরে অত্যাচার, শোষণ, বলপূর্বক গুম, মানবাধিকার লঙ্ঘন সম্পর্কেও সংক্ষেপে তুলে ধরা হয় বৈঠকে। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা। আইন শৃঙ্খলা বাহিনীকে তেলবাজি বন্ধ করতে হবে এবং সাদা পোশাকে কাউকে গ্রেফতার করা যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বেলা 11টায় খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আইন শৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন। এ সময় কোনো রাজনৈতিক দলকে বাড়তি সুযোগ না দেওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি নির্দেশনা দেন তিনি। অনেক ভুয়া মামলা হচ্ছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এসব মামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দোষী কাউকে ছাড় দেওয়া হবে না এবং নিরপরাধ কাউকে গ্রেফতার করা হবে না। বুধবার ঢাকা টু আগরতলা লং মার্চ কর্মসূচির ঘোষণা দিয়েছে যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল। যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না জানান, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে নয়াপল্টন থেকে সকাল 8টায় শুরু হবে লং মার্চ। বাণিজ্য বন্ধ করলে ভারত তাদের দেশে দুর্ভিক্ষ ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আশিকুল আলম জানাচ্ছেন এরই বিস্তারিত। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল। এ সময় ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে লং মার্চ কর্মসূচির ঘোষণা দেন যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা জনগণকে ঐক্যবদ্ধ করে আমরা ঢাকা থেকে আগরতলার অভিমুখে আখাউড়া পর্যন্ত আমরা লং মার্চের ঘোষণা দিচ্ছি। বাংলাদেশের সর্বস্তরের ছাত্র, যুবক এবং স্বেচ্ছাসেবী জনতাকে এই লং মার্চে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, 53 বছর ধরে বাংলাদেশকে শোষণ করছে ভারত। ভারত যে কাজটা করছে সেটা তারা নিজেদের পায়ে নিজে কুড়াল মারছে। যারা অবৈধভাবে বিদেশ থেকে এখানে আছে, নন ইমিগ্রেন্ট, তাদেরকে যদি আমরা ফেরত পাঠাই, ভাবেন কি হবে আপনাদের। কিন্তু এই দেশের যে মজা আপনারা 16 বছর না 53 বছর খাইলেন, যুদ্ধের পরে যে অস্ত্র লুট করলেন তাও তো কম না। রাজধানীর গুলশানে নির্বাচন ও রাষ্ট্র সংস্কার নিয়ে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও আব্দুল মঈন খান। ভোট প্রক্রিয়া যখন ট্রান্সপারেন্সি থাকবে, এটা তো লুকানোর কিছু নাই। মানুষ লুকিয়ে চুরি করে, মানুষ লুকিয়ে ডাকাতি করে। এখানে তো ভোটে কেন সমস্যা হয়েছে? তারা লুকিয়ে চুরি, ডাকাতি এগুলো করতে চেয়েছে। যাদের মাধ্যমে অপকর্ম করা হয়েছে তাদের ব্যাপারে আমরা তদন্ত করে তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছি এবং ওই ধরনের লোকরা যাতে নির্বাচনী প্রক্রিয়া না থাকে সেটা আমরা প্রস্তাব করেছি। মানিকগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে আহতদের পরিবারের মাঝে আর্থিক সহায়তা দিয়েছে বিএনপি। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, খালেদা জিয়াকে বিনা অপরাধে কারাগারে বন্দী রাখার ফল ভোগ করছেন শেখ হাসিনা। আশিকুল আলম, RTV, ঢাকা। সারা দেশের বাজারে চলমান সংকটের মধ্যে বেড়েছে তেলের দাম। এখন থেকে বাজারে খোলা সয়াবিন তেল প্রতি লিটার 8 টাকা বাড়ে 149 টাকা থেকে 157 টাকা, বোতলজাত 167 টাকা বেড়ে বিক্রি হবে 175 টাকায়। আন্তর্জাতিক বাজারে তেলের উপর 20% মূল্য বৃদ্ধির কারণে দাম বেড়েছে বলে জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন আহমেদ। বিকেলে সচিবালয় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে মনিটরিং করা হবে বলে জানান বাণিজ্য উপদেষ্টা।
আলুতে একটা চূড়ান্ত অস্বস্তি বিরাজ করছে, এখানে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আমার ধারণা 3 সপ্তাহের মধ্যে ওনাদেরকে তাদের স্টককে লিকুইডেট করতে হবে। সো আমরা যত অ্যাকশনই নিতে যাই, কারণ আমাদের অ্যাকশন শুধু একটাই আছে, সেটা হচ্ছে আমদানিকে সহজীকরণ। বাজার পরিস্থিতি উন্নতি না হলে কর হার আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর-এর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। রাজধানীর আগারগাঁওয়ের রাজস্ব ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। জানান, বাজারে স্বস্তি ফেরাতে খেজুর, চিনি, পেঁয়াজ, ডিম, আলু, ভোজ্য তেল ও চালে শুল্ক কর ছাড় দেওয়া হয়েছে। প্রচারণাও চালানো হয়েছে। তবে ডিম, আলুর বাজার ছাড়া অন্য পণ্যগুলোতে সুফল মেলেনি। বিশেষ করে ভোজ্য তেলের আন্তর্জাতিক বাজারে দামের ঊর্ধ্বগতির কারণে দাম কমাতে পারছেন না বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। দ্রুত সময়ের মধ্যে দুর্নীতি দমন কমিশন গঠন করা হবে বলে জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে দুদকের আলোচনায় তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুদককে দাসে পরিণত করেছিল। দুদক সংস্কার কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান জানান, সংস্কার কাজ করতে গিয়ে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও দুদকের দুর্নীতির ভয়াবহ চিত্র ধরা পড়েছে। সাঁড়াশি অভিযান ছাড়া কোনো উপায় নেই। আতিকা রহমানের রিপোর্ট। দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামী শুদ্ধতা প্রতিবাদে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের আলোচনার আয়োজন করে দুর্নীতি দমন কমিশন। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, শেখ হাসিনা তার বন ও মন্ত্রীদের নিয়ে সীমাহীন দুর্নীতি করেছেন, দুদককে অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত করেন। আমরা দেখলাম একটা বেহায়া প্রধানমন্ত্রী, তার পিয়ন 400 কোটি টাকার মালিক হয়েছে, এটা হাসতে হাসতে জাতির সামনে বলছে। শেখ হাসিনার ক্যাশিয়ার কি? রেহানার ক্যাশিয়ার কি? দুদক তো ছিল, উচ্চ আদালত ছিল, কোনো বিচার হয়েছে? কিচ্ছু হয় নাই বিচার। বিচার কার হতো? খালেদা জিয়ার বিচার। 3 কোটি টাকা একটা জায়গায় রেখেছে প্রক্রিয়াগত ভুলের জন্য, একটা টাকা সেখান থেকে কেউ আত্মসাৎ করে নাই। চোর প্রধানমন্ত্রী, যার পুরা পরিবার ছিল চোর, সে সারা দেশে বলে বেড়াত এতিমের টাকা নাকি খালেদা জিয়া আত্মসাৎ করেছে। দুদক তার দাসে পরিণত হয়েছিল, বিচার বিভাগ তার দাসে পরিণত হয়েছিল। তিনি জানান, সরকার অল্প সময়ের মধ্যে দুর্নীতি দমন কমিশন নিয়োগ দেবে। এখনই আমরা বিভিন্ন কমিশনের হেল্প নিয়ে যে সমস্ত কাজ আমরা এখনই করে ফেলতে পারি সেগুলি আমরা করে ফেলবো, আমরা ওয়েট করবো না, আমাদের তো খুব বেশি সময় নাই। শীঘ্রই কি দুদক তাহলে চেয়ারম্যান কমিশনার পাচ্ছে স্যার, এরকম কোনো ব্যাপার? আমি তো বললাম যে ওগুলি চিন্তা ভাবনা করে দ্রুতই সিদ্ধান্ত নেওয়া হবে। অনিয়ম থেকে রেহাই পেতে দুর্নীতিবাজরা দীর্ঘদিন রাষ্ট্র কাঠামো দখল করে রেখেছে, আর এভাবেই কর্তৃত্ববাদী সরকারের জন্ম বলে মনে করেন দুদক সংস্কার কমিশনের প্রধান। যেই ধরনের তথ্য পাচ্ছি সেটি অত্যন্ত বিব্রতকর, যা এতদিন জেনেছি তার চেয়ে হাজার গুণে বেশি। অনিয়ম, অনাচার, বৈষম্য, দুর্নীতি দমন কমিশনের স্বাভাবিক। এই প্রতিষ্ঠানকে ঢেলে সাজানো সাঁড়াশি অভিযান ছাড়া কোনো উপায় নেই। আমাদের তরুণদের স্বপ্ন যদি বাস্তবায়ন করতে হয়, এছাড়া কোনো বিকল্প নাই। সকালে সেগুনবাগিচায় দুদক কার্যালয়ের সামনে মানববন্ধন করে দুদকের কর্মকর্তা ও কর্মচারীরা। দুদক সচিব বলেন, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে তারুণ্যের একতার মধ্য দিয়েই দুর্নীতি রোধ করা সম্ভব। কমিশন পর্যায়ে যে কার্যক্রমগুলি করার কথা, সেই কার্যক্রম আপনারা যদি বলেন ব্যাহত হচ্ছে, সেইভাবে আমি বলবো ব্যাহত ঠিক নয়, কার্যক্রম চলছে। কার্যক্রমগুলি সম্পূর্ণ প্রক্রিয়া করে রাখা হয়েছে। কমিশন আসা মাত্রই সেগুলোকে সঠিকভাবে সিদ্ধান্ত দেওয়া হবে। দুদক সংস্কার কমিশন আগামী মাসের মধ্যে তাদের প্রতিবেদন সরকারের কাছে জমা দেবে। আতিকা রহমান, RTV, ঢাকা। অন্তর্বর্তী সরকারের ম্যান্ডেট নিয়ে যারা প্রশ্ন তুলছেন তাদের তীব্র সমালোচনা করলেন টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে SDG বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত আলোচনায় এসব কথা বলেন তিনি। দাবি করেন, নির্বাচিত সরকারের চেয়ে বেশি ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পালন করে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। আন্দোলনের পর যারা ক্ষমতা পেয়ে গেছেন ভাবছেন তা জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে না বলে অভিযোগ তার। অনুষ্ঠানে সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচনে মনোনয়ন বাণিজ্য বন্ধে সব দলকে সক্রিয় পালন করতে হবে, পরিবর্তন করতে হবে রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক সংস্কৃতির। শাহবাগ থানার শিক্ষার্থী মানিক হত্যা মামলায় সাবেক ICT প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুকী তথ্য নিশ্চিত করে বলেন, একই আদালতে পল্টন থানার যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক সচিব শাহ কামালকে 2 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন থানার মামলায় সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, রাশেদ খান মেনন, ডিবির সাবেক কর্মকর্তা মশিউর রহমান ও গাজীপুরের সাবেক মেয়র আসাদুর রহমানকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান অ্যাডভোকেট ফারুকী। জুলাই বিপ্লবের পর পুলিশ বাহিনী যে নিষ্ক্রিয় অবস্থানে ছিল তা থেকে পুলিশ বাহিনীর উত্তরণ হয়েছে বলে মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে পুলিশের বর্তমান অবস্থান নিয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। বিগত 15 বছরের সকল পুলিশের বিষয়ে তদন্ত নিশ্চিত করা হবে উল্লেখ করে কমিশনার বলেন, কোনো দুর্নীতিগ্রস্ত পুলিশ সদস্যরা রেহাই পাবে না। ঢাকাবাসীর সেবায় চাঁদাবাজি, ছিনতাই ঠেকাতে পুলিশ বাহিনী সতর্ক অবস্থানে থাকবে বলেও জানান তিনি। ঢাকা সেনানিবাসে 3 দিন ব্যাপী MES বার্ষিক সম্মেলন 2024 অনুষ্ঠিত হয়েছে। সকালে সম্মেলনের দ্বিতীয় দিনে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান উপস্থিত থেকে তার মূল্যবান দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এছাড়া বিমান বাহিনী প্রধান MES কর্মকর্তাগণের নিকট থেকে পয়েন্ট গ্রহণ করেন। অনুষ্ঠানে সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং MES এর বিভিন্ন পদবীর সদস্যগণ উপস্থিত ছিলেন। রাতের সংবাদ এই পর্যন্তই। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।